আচ্ছা, সো আজকে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট উইল রিড অ্যাবাউট দ্য চ্যাপ্টার 2। হ্যাঁ, এর আগে আমরা চ্যাপ্টার 1 শেষ করেছি ঈদের আগে, যেখানে বেসিক আমরা ফাউন্ডেশন কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করেছিলাম অ্যাবাউট IHRM কি, ডেফিনেশন, হাউ ইট ডিফার্স ফ্রম দ্য ডোমেস্টিক HRM, অল দোজ টপিকস আমরা আলোচনা করেছিলাম। সো আজকের চ্যাপ্টারে আমরা বেসিক্যালি IHRM ইন কালচারাল কনটেক্সট এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আমরা একটু এলাবোরেটলি স্টাডি করব। সো এই চ্যাপ্টারে যে লেকচার অবজেক্টিভস আমাদের হবে সেটা হচ্ছে আমরা এখানে দ্য ডেফিনেশন অফ কালচার কি, কিভাবে কালচারাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে এগুলো নিয়ে একটু ডিসকাস করব। এরপরে কালচারাল যেই কনসেপ্টগুলো আছে ডেভেলপ করেছে বিভিন্ন সময়, যে রিসার্চগুলো হয়েছে বিভিন্ন রিসার্চের থ্রুতে যে কালচারাল কনসেপ্টগুলো ডেভেলপ হয়েছে অ্যান্ড হাউ ডাজ ইট অ্যাপ্লাই টু ন্যাশনাল কালচারাল অ্যানালিসিস যখন করতে যাব বা অর্গানাইজেশনাল কালচারাল রিসার্চ যখন করতে যাব কীভাবে এটা অ্যাপ্লাই করতেছেন, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। এরপর আমরা ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডিটা কি, এটার আন্ডারে বিভিন্ন ধরনের স্টাডি আছে। তো আজকে আমরা শুধু হসপিটাল স্টাডিটা কভার করব এবং কালচারাল কনটেক্সটের যে ইম্প্যাক্টটা আছে ইন ইয়োর IHRM প্র্যাকটিসেস এটা নিয়ে আলোচনা করব, যে কোন কোন সেক্টরে এই কালচারাল ইম্প্যাক্টগুলো পড়তেছে আপনাদের যে বেসিক IHRM প্র্যাকটিসেসে। আচ্ছা, তো ফার্স্ট সেশন আমরা আগে আলোচনা করি হোয়াট ইজ কালচার। কালচার ইজ বেসিক্যালি বলা হয় দিস ইজ আ কাল্টিভেটেড লাইফস্টাইল। আপনার একটা কমিউনিটিতে আপনার যেই মেজর পপুলেশন যেই কাস্টমসগুলো ফলো করে, যেগুলো আপনার কমিউনিটিতে যেই প্র্যাকটিসেসগুলো মেজর পপুলেশন প্র্যাকটিস করতেছে বা মেনে চলতেছে, দ্যাট ইজ ইয়োর কালচার। সবাই যেটা করতেছে বেসিক্যালি, হ্যাঁ, মেজর পপুলেশন যেটা করতেছে। সো আমরা শর্ট টার্মে এটাকে বলতে পারি যে কালচার একটা কাল্টিভেটেড লাইফস্টাইল আপনার। ওকে, আচ্ছা, এখন আসেন ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডি এই জিনিসটা কি। হ্যাঁ, এটার যে ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে এটা বলতেছে যে দ্য ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডিজ এম টু ডিসক্রাইব অ্যান্ড কম্পেয়ার দ্য ওয়ার্কিং বিহেভিয়ার ইন ভেরিয়াস কালচার। আপনার বিভিন্ন কালচারের ভিতরের যে একটা কম্প্যারিজন করা, কোথায় কি কালচারাল বিহেভিয়ারটা আসে, বিভিন্ন মানুষজনের একটা কমিউনিটির বিহেভিয়ারটা কীরকম বিভিন্ন কালচার এবং তাদের বিভিন্ন কালচারের সাথে কালচারের যে কম্প্যারিজনটা, এইটা আমরা ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডিজের দেখে থাকি এবং অবজার্ভ করে থাকি এবং এখানে আমরা এটা নিয়ে অ্যানালিসিস করে থাকি। সো এই ক্রস কালচারাল ম্যানেজমেন্টের আমি যেরকম বললাম যে অনেক স্টাডিজ হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, এরকম কিছু নাম করা কয়েকটা নাম এখানে দেয়া হয়েছে। হসপেট আছে, শাইন আছে, গ্লোব স্টাডিজ আছে, হল অ্যান্ড হল আছে। সো অনেক ধরনের স্টাডি আছে। সো আমরা হয়তো বা কিছু ফিউ স্টাডিজ একটা বা দুইটা আমরা এই চ্যাপ্টারে কভার করবো টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি বলতেছে যে দ্য গোল অফ ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডিজ ইনক্লুডস দ্য ফলোয়িং থিংস। আমার গোলটা কি ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডিজের, সেটা হচ্ছে নাম্বার 1, ডেসক্রিপশন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার উইদিন কান্ট্রিজ অ্যান্ড কালচার্স। আপনার অর্গানাইজেশনের বিহেভিয়ার কেমন হবে সেটার একটা ডেসক্রিপশন আপনি এই ম্যানেজমেন্ট ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডিজের মাধ্যমে বুঝতে পারবেন উইদিন ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কালচার্স। হ্যাঁ, সেকেন্ড বলতেছি কি যে কম্প্যারিজন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার বিটুইন কান্ট্রিজ অ্যান্ড কালচার। এই যে বিভিন্ন কান্ট্রি এবং কালচারের মধ্যে এই কম্প্যারিজনটা করা, তাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ারগুলো কেন ডিফার করতেছে, হোয়াট আর দ্য রিজন, হোয়াট আর দ্য আন্ডারলাইং রিজনস। হ্যাঁ, এবং এক্সপ্লেনেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ ইন্টারাকশন বিটুইন এমপ্লয়িজ, কাস্টমার্স, সাপ্লায়ার্স অর বিজনেস পার্টনার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কালচার। হ্যাঁ, এই ইন্টারাকশনটা কীরকম হবে বা কীরকম হচ্ছে বিভিন্ন কালচারে, এইটা বোঝার জন্য যে একটা এক্সপ্লেনেশন আমরা এই ম্যানেজমেন্ট স্টাডিজের ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডিজের মাধ্যমে করে থাকি, যে why is the management practice or IHRM management practice is different from USA. একটা US-এর যেই practices will definitely differ from বাংলাদেশের practice, organizational behavior, right? So এই জিনিসগুলো বোঝার জন্য ক্রস কালচারাল এই যে কালচারাল যে ইস্যুটা আছে এইটা আমাদেরকে বুঝতে হবে যে কেন এটা ডিফার করতেছে। যখন আপনি আন্ডারলাইন রিজনসগুলো বুঝতে পারবেন তখন ইউ ক্যান হ্যাভ বেটার HRM প্র্যাকটিসেস ইন ইয়োর অর্গানাইজেশন। আচ্ছা,
ফার্স্ট আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে একটা সায়েন্সের কালচারাল কনসেপ্ট। হ্যাঁ, এটা এইখানে আপনার বেসিক্যালি এই কনসেপ্টে দেখা যাচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছিল অর্গানাইজেশনাল রিসার্চের ক্ষেত্রে। এই কনসেপ্টটা ইউজ করা হয়ে থাকে সায়েন্সের কালচারাল লেভেলস অফ কালচার বলে এটাকে। হ্যাঁ, বাট এই জিনিসটা আপনি ন্যাশনাল কালচার অ্যানালিসিসের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাজ লং এজ ইউ নো দ্যাট ন্যাশনাল অ্যান্ড অর্গানাইজেশন মানে দুইটা জিনিস ইকুইভ্যালেন্ট না, এটা জেনে রেখেও বাট বেসিক এটার যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যে লেভেলগুলো আছে, আপনি এইটাকে এই আইডিয়াগুলোকে মাথায় রেখে আপনি অন্যান্য ম্যানেজমেন্ট স্টাডিজের লেভেলগুলো বুঝতে পারবেন বা রিলেট করতে পারবেন। আচ্ছা, 3টা লেভেলের কথা বলেছে এখানে, ঠিক আছে। সায়েন্সের মত অনুযায়ী যে সে বলছে এখানে 3টা লেভেল আছে যখন অর্গানাইজেশনাল কালচারাল রিসার্চ আমরা করতে যাব। দ্যাট ইজ দ্য আর্টিফ্যাক্টস, ভ্যালিউস এবং আন্ডারলাইং অ্যাজাম্পশনস। আচ্ছা, আর্টিফ্যাক্টস বলতে কি বোঝাচ্ছে? আর্টিফ্যাক্টস হচ্ছে যে কোনো জিনিস যেটা ভিজিবল। ভিজিবল বলতে কি বলছে? যেমন আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচার বা আপনার যে অর্গানাইজেশনের যে প্রসেসগুলো আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ ভিজিবল। হ্যাঁ, ভ্যালিউ কি? ভ্যালিউ হচ্ছে আপনার, এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট লেভেল অফ কনসিয়াসনেস, যেটাকে বলে পার্টলি কনসিয়াস এবং পার্টলি আনকনসিয়াস। বুঝছেন? এটা নট কমপ্লিটলি ভিজিবল, আবার নট কমপ্লিটলি ইনভিজিবল অলসো। সো একটা এক্সাম্পল যেমন বলতে পারি যে ন্যাশনাল লেজিসলেশন অন অ্যাবর্শন ইন ইউরোপিয়ান কমিউনিটি, ইকোনমিক গ্রোথ অফ আ কান্ট্রি, অথবা একটা পলিটিক্যাল সিস্টেম। হ্যাঁ, কিছু জিনিস এটা ভিজিবল থাকে, কিছু জিনিস ইনভিজিবল থাকে। সো দ্যাট ইজ ইউর ভ্যালিউ, ইন্টারমিডিয়েট লেভেল। আচ্ছা, আন্ডারলাইং অ্যাজাম্পশনটা কি? আন্ডারলাইং অ্যাজাম্পশন বলতেছে দ্যাট ইজ কমপ্লিটলি ইনভিজিবল, একদমই আনকনশিয়াস লেভেলে। যেটা যেমন এখানে বলতেছে আপনার কনভিকশন, আপনার পারসেপশন, আপনার থটস, আপনার বিলিফস, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার আন্ডারলাইং অ্যাজাম্পশন। আপনার বিলিফ সিস্টেমটা কি? দ্যাট ইজ ইউর আন্ডারলাইং অ্যাজাম্পশন। আচ্ছা, এখন এইখানে এই 3টা লেভেলের পরে এখন সায়েন্স বলতেছে, সে এমফাসাইজ করতেছে কোন ব্যাপারে, যে বলতেছে যে যখন এই রিলেশনশিপটা will lead from artifacts to underlying assumption, artifact value underlying, এইরকম ডাউনওয়ার্ড ইয়েতে যখন যাবে, মোশনে যখন যাবে, then there will be a weaker একটা রিলেশনশিপ ক্রিয়েট হবে। যদি এটা আন্ডারলাইং অ্যাজাম্পশন থেকে আর্টিফ্যাক্টে যায়, উল্টা দিকটায় হয় রিলেশনশিপটা, তখন এখানে রিলেশনশিপটা অনেক স্ট্রং হবে। ডিরেকশন যখন আপনার বিলিফ সিস্টেম থেকে ভিজিবল, আপনি একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ক্রিয়েট করলেন বা একটা কালচার ক্রিয়েট করলেন, প্র্যাকটিসেস ক্রিয়েট করলেন, তখন ওইটার পজিশনটা অনেক স্ট্রং হয়, রাদার দেন আপনি একটা ক্রিয়েট করলেন, একটা স্ট্রাকচার ক্রিয়েট করলেন, একটা প্রসেস ক্রিয়েট করলেন, বাট দ্যাট ডাজন্ট ম্যাচ উইথ ইউর বিলিফ সিস্টেম। হ্যাঁ, ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডে যদি যান, মানে আমরা বেসিক্যালি এমনিও যদি চিন্তা করেন, যখনই উই আর স্টাডিং অ্যাবাউট এনি সাবজেক্ট অর এনিথিং, উই হ্যাভ সাম ফিলসফি। লও যদি পড়তে চান, লয়েরও কিন্তু দের ইজ আ হিউজ ফিলসফি, জুরিসপন্ডেন্স বলেন, যেটাই বলেন, দের ইজ আ ফিলসফি অফ এভরি সাবজেক্ট অর এভরিথিং। হ্যাঁ, সো আপনার ফিলসফির উপর বেস করে, বা আপনার এখানে যেটা বলবো আপনার বিলিফ সিস্টেম, আপনার এটার উপরে আপনার ফিলিংস, এগুলোর উপর বেস করে, আন্ডারলাইং অ্যাজাম্পশনের উপর বেস করে যদি আপনার অর্গানাইজেশনের প্র্যাকটিসেসগুলো আপনি ডেভেলপ করেন, পলিসি ডেভেলপ করেন, তাহলে দ্যাট উইল বি মোর এফেক্টিভ অ্যান্ড স্ট্রং, ঠিক না? রাদার দেন হুট করে কোনো একটা জায়গা থেকে একটা, মনে করেন আমেরিকান একটা কালচার, একটা সিস্টেম খুব ভালো চলতেছে, দ্যাট ডাজন্ট মিন দিস উইল বি ইফেক্টিভ ইন বাংলাদেশ। এই সব জায়গা, এই যে এই ছোটোখাটো এই বিভিন্ন জায়গাগুলো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট কালচার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এখন একটা ক্রস কালচারাল ম্যানেজমেন্ট স্টাডি একটা পড়ি, হসফেডের ক্রস কালচারাল স্টাডিটা পড়ি। So this is a very important study, কারণ এটা this was a study that was done, first major study এই ফিল্ডে করা হয়েছিল সবচেয়ে প্রথম এই রিসার্চটা, এবং এখানে বলা হচ্ছে যে দিস স্টাডিজ পজিশন অন দ্য ভ্যালিউ লেভেল, মানে ইন্টারমিডিয়েট লেভেল, যেটা আপনার সেকেন্ড, যেটা আমরা এই যেখানে পড়লাম ভ্যালিউ লেভেল। যদি আমরা সাইনের কালচারাল লেভেলের সাথে যদি এটাকে ইন্টাররিলেট করি, তো এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, যেটা ভ্যালিউ লেভেলে সেখানে।
আচ্ছা, it deals with variables which are partly conscious and partly unconscious. Obviously intermediate লেভেলে আমরা variables জানি পড়ছি যে partly conscious and partly unconscious হয়ে থাকে। যেমন উদাহরণের আগেও বলেছি আপনার একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথ হতে পারে, পলিটিক্যাল সিস্টেম হতে পারে। আচ্ছা, it identified 4। আচ্ছা, এই স্টাডিতে বলা হয়েছে যে এই স্টাডি যখন হলো, এই রিসার্চটা করা হলো হচ্ছে আপনার ধরেন ওরা যখন এই রিসার্চটা করতে গেল বেসিক্যালি ওই তারা দুইটা পিরিয়ডকে ভাগ করে নিয়ে ওই সময় ধরেন IBM এর মোর দেন থাউজেন্ডস অফ এমপ্লয়িজদেরকে দিয়ে একটা কোয়েশ্চেনিয়ার ক্রিয়েট করে এই স্টাডিটা করছিল এবং সেখানে সব লেভেলের এমপ্লয়ীদেরকে তারা ইনক্লুড করেছে। তো এই স্টাডিটা যখন তারা করলো, তো এই রিসার্চের পরে তারা কি বের করলো, হসপিটাল স্টাডি অনুযায়ী বললো যে দেয়ার আর 4 ডাইমেনশন। এই কালচারাল ডিফারেন্সেসটাকে আইডেন্টিফাই করার জন্য তারা 4টা ডাইমেনশন বের করলো। পরবর্তীতে গিয়ে আবার আরেকটা ডাইমেনশন তারা বের করে লেটার, যে এশিয়া প্যাসিফিক রিজনের কালচারাল কনটেক্সট একটু ডিফারেন্ট। সো তারা তখন এশিয়া প্যাসিফিক রিজনেও কোয়েশ্চেনিয়ার করে সার্ভে করে আরেকটা 5th ডাইমেনশন অ্যাড করে। সো বেসিক্যালি 4টা দিয়ে শুরু হয়, পরে একটা 5th ডাইমেনশনও অ্যাড করা হয়। আচ্ছা, এই ডাইমেনশনগুলো কি কি সেটা আগে দেখি। হ্যাঁ, তো বলতেছে পাওয়ার ডাইমেনশন, ফার্স্ট 4টা ছিল হচ্ছে পাওয়ার ডিস্টেন্স, আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স, ফেমিনিটি ভার্সেস ম্যাসকুলিনিটি, ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস কালেকটিভিজম, অ্যান্ড দ্য 5th ওয়ান যেটা এশিয়া প্যাসিফিক রিজনের জন্য সেটা হচ্ছে কনফুশিয়ানিজম অর লং টার্ম। যে কনফুশিয়ানিজমের আমরা যে ফিলোসফি পড়ি না, একজন ফিলসফার ছিল, তার চাইনিজ একজন ফিলসফার, ওটার উপর বেস করে এই নামটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন আমরা একটা একটা করে একটু দেখি হোয়াট ডাজ পাওয়ার ডিস্টেন্স ডাইমেনশন মিনস। আচ্ছা, এখানে পাওয়ার ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে যে দ্য মেম্বার্স অফ আ কালচার অ্যাকসেপ্ট দ্যাট পাওয়ার ইজ নট ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি। আচ্ছা, এরা বলতেছে যে যত মেম্বার আছে তারা এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে পাওয়ার কখনো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় না, এবং ইট রিপ্রেজেন্টস দ্য ইমোশনাল ডিস্টেন্স বিটুইন এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার সুপিরিয়ার্স। একটা যে ইমোশনাল ডিস্টেন্স আছে এটাকে রিপ্রেজেন্ট করে এই পাওয়ার ডিস্টেন্স ডাইমেনশনটা। এবং বলতেছে যে যেই সব সোসাইটিতে পাওয়ার ডিস্টেন্স ইজ হাই তাদের মধ্যে এই দেখা যায় যে আমাদের যে হায়ারার্কিক্যাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে তারা এটাকে রেডিলি অ্যাকসেপ্ট করে নেয়, দে ডোন্ট কোয়েশ্চেন ইট। হ্যাঁ, তারা এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আপনি বলতে পারেন আমাদের দেশে কাইন্ড অফ এরকম, দেয়ার ইজ অ্যান ইমোশনাল গ্যাপ বিটুইন ইয়োর সুপিরিয়ার্স অ্যান্ড ইন বিটুইন দ্য সুপিরিয়ার অ্যান্ড এমপ্লয়িজ, রাইট? আবার এমন কিছু কালচার আছে যেখানে দিস পাওয়ার ডিস্টেন্স ইজ ভেরি লো, দে ডোন্ট রেডিলি অ্যাকসেপ্ট দিস আনইকুয়ালিটি। আপনি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতেও যদি যেয়ে দেখেন যে দে উইল রেজিস্ট, যে কেন, দে উইল আস্ক ফর রিজনস যে কেন এই আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, রাইট? সো এখানে দেখেন যে বলতেছে যে সোসাইটিজ মার্কড বাই হাই পাওয়ার ডিস্টেন্স অ্যাকসেপ্ট হায়ারার্কিক্যাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার, যেটা আমরা আলোচনা করলাম যে যাদের পাওয়ার ডিস্টেন্স ইজ হাই তারা অ্যাকসেপ্ট করতেছে, in which every individual can occupy their place without any need for justification. তারা কোনো জাস্টিফিকেশনও এটার জন্য চায় না। কালচার্স উইথ লো পাওয়ার ডিস্টেন্স, যাদের পাওয়ার ডিস্টেন্সের এই এক্সপেকটেশনটা ইজ লো, তারা কি করছে, দে অ্যাসপায়ার টু ফর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। তারা চায় পাওয়ার ডিস্ট্রিবিউশন ইকুয়াল হোক এবং দে ডিম্যান্ড এক্সপ্লেনেশন ফর এনি ইনস্টেন্স অফ ফর্মালাইজড পাওয়ার ইনইকুয়ালিটি, এবং যখনই ইনইকুয়ালিটি ক্রিয়েট হবে তারা জাস্টিফিকেশন চাবে। সো হাই পাওয়ার ডিস্টেন্স সোসাইটি অ্যাকসেপ্ট করবে, লো পাওয়ার ডিস্টেন্স সোসাইটি এটাকে রেজিস্ট করবে, তারা জাস্টিফিকেশন চাবে, তারা রিজেক্ট করবে এটাকে, ঠিক আছে? সো এরকম বিভিন্ন কালচার হতে পারে, যেমন বাংলাদেশের কালচারে আমরা বলতে পারি মোর অর লেস উই অ্যাকসেপ্ট, রাইট? কিন্তু আপনি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যান, you'll find many countries that they will not accept this kind of very high parity of power distance, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে একটা
একটা কেস আমরা একটু দেখি, একটু আলোচনা করি। হ্যাঁ, সো ইটস ইন্টারেস্টিং টু লার্ন অ্যাবাউট কেসেস। যখন আমরা এইচআরএম করতে যাই, একটা করে কেস যদি পড়ি আপনাদের আইডিয়াটা আরও ভালো আসবে। আচ্ছা, আ ফ্যামিলি ওন্ড কার্বন স্টিল কোম্পানি, ঠিক আছে, ফ্রম জার্মানি হ্যাজ এক্সটেন্ডেড ইটস বিজনেস টু হংকং। একটা ফ্যামিলি ওন্ড বিজনেস, কার্বন বিজনেস, জার্মানি এটা একটা। তারা কি করলো, নতুন একটা বিজনেস খুললো তাদের হংকংয়ে গিয়ে। হ্যাঁ, বিকজ মেবি দে ওয়ার ডুইং ভেরি গুড। আচ্ছা, দ্য ওনার্স ব্রট আ স্মল ট্রেডিশনাল চাইনিজ ফার্ম। তো তারা কি করলো তখন, ওই হংকংয়ে যখন বিজনেস, তারা কি করলো, চায়নাতে একটা ট্রেডিশনাল নর্মাল একটা ফার্ম কিনলো তারা, যেহেতু তারা তাদের বিজনেস জার্মানি থেকে হংকংয়েও করতে চায় এখন। এবং কি করলো, দে ডিসাইডেড টু কপি দ্য সাকসেসফুল স্ট্রাকচার দে হ্যাড ডেভেলপড অ্যাট হোম। এবং তারা কি করলো, চায়নাতে যে ফার্মটা তার কিনলো, তাদের বিজনেসটাকে এখানে ট্রান্সফার করার জন্য বা একটা সাবসিডিয়ারি হিসেবে খোলার জন্য কি করলো, তারা জার্মানিতে যে প্র্যাকটিসেসটা তাদের ছিল বা যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেস তারা ফলো করতেছিল, মেবি দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল ইন জার্মানি, তারা কি করলো, চায়নাতেও সেটাই প্র্যাকটিস করা শুরু করলো। আচ্ছা, this structure was headed by 3 general managers who equally shared the responsibilities. মানে জার্মানিতে পাওয়ার ডিস্টেন্স ইজ ভেরি লো, ঠিক আছে, সো ওখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় আপনার রেসপন্সিবিলিটি বলেন বা আপনার ইকুয়ালিটির ক্ষেত্রে যদি আসেন, জার্মানিতে পাওয়ার ডিস্টেন্স ইজ ভেরি লো। সো ওখানে ওদের যে স্ট্রাকচারটা ছিল, যে জার্মানিতে 3 জন ম্যানেজার ছিল, তারা ইকুয়ালি রেসপন্সিবিলিটি ভাগ করে কাজ করতো। আচ্ছা, কি হইলো কনসিকুয়েন্সেস? কিন্তু হংকংয়ে এসে যে এটা সাকসেসফুল হবে এটার তো কোনো গ্যারান্টি নাই, রাইট? কনসিকুয়েন্সেস কি আসলো? নাম্বার 1, নাও দ্য চাইনিজ এমপ্লয়িজ ওয়ার অ্যাসাইন্ড টাস্কস বাই পিপল দে হ্যাভ নেভার মেট বিফোর। এমন মানুষজনকে দিয়ে তারা, চাইনিজ মানুষরা যে ওখানে যারা এমপ্লয়ি, আন্ডারলিংস যারা, তারা তো চাইনিজ। সো তারা কি করলো, যে এই যে মানুষগুলোর সাথে তাদের কখনো আগে দেখাও হয় নাই, তারা তাদেরকে টাস্ক দেওয়া শুরু করলো, এবং হুম দে ডিড নট আন্ডারস্ট্যান্ড, এবং তারা বুঝতেও পারতেছিল না। হইতে পারে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, হইতে পারে যেই ওয়েতে তারা করতেছে, দে আর নট ইউজ টু দ্যাট প্রসেস, ঠিক আছে, ওই প্র্যাকটিসের সাথে তারা ইউজ টু না। আচ্ছা, মেনি মিসআন্ডারস্ট্যান্ডিংস অকার্ড অ্যান্ড সাম ওয়্যার কোয়াইট কস্টলি। এবং যেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো অকার হচ্ছিল, কাজ বুঝতে না পারলে মিসআন্ডারস্ট্যান্ডিং অকার হবে, কাজ ভুল হবে, অ্যান্ড দ্যাট উইল বি কস্টলি ফর ইয়োর ফার্ম, রাইট? ভুল মানেই তো কস্ট। আচ্ছা, নাম্বার 2 কি বলতেছে, দ্য এমপ্লয়িজ ব্যাক ইন ইউরোপ ওয়ার ওনলি কনসার্ন উইথ ওয়েদার দ্য অ্যাসাইন টাস্ক ওয়ার কমপ্লিটেড। এবং একই সময় দেখা গেল ওই ইউরোপে যেই মেইন হেড অফিস ছিল, তারা দে ওয়ার অনলি কনসার্ন অ্যাবাউট যে আমার টাস্ক কমপ্লিট হয়েছে কি হয় নাই, খালি এটা নিয়েই কনসার্ন ছিল, এমপ্লয়ি নিয়ে কনসার্ন ছিল না তারা, ঠিক আছে, অ্যান্ড ডিড নট কনসিডার এনি আদার অব্লিগেশন, ঠিক আছে, টু দ্য চাইনিজ এমপ্লয়িজ, যেটা বললাম। এবং সাচ এস টেকিং কেয়ার, কি বললো চাইনিজ এমপ্লয়িজ? আসসালামু আলাইকুম। জি, এই কয়েকজনই আসছে, হ্যাঁ, আউট অফ, আমার ইয়েটা কই, একটু শিটটা দেন তো। সবাই ভালো আছেন না? আমরা যেটা গ্রুপে দেখি স্যার 70 টু 80 স্যার, এখান থেকে আবার অনেকেই টেস্ট এন্ড ট্রায়াল বেসিসে শিফট করে, হ্যাঁ শিফট করে স্যার, অ্যাবাউট আপনার মনে করেন 40-45 জনের মতো হবে। দুই নম্বরের তো আমাদের সমস্যা হবে, স্টুডেন্টরা চাবে যে পাস করার জন্য বা নম্বর একটু ভালো করার জন্য, কিন্তু রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড না করলে তো জিনিসটা পাওয়া যাবে না। 30 মার্কস হবে after the first day of this year. Like as improve করবে, I am trying to convince them to come to the yes here as the class representative. This is your duty to convince your friends to attend the class. Continuously sir, messaging. ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার।
আচ্ছা, সো কি ছিলাম যে তারা কি করতো, তারা শুধু কনসার্ন ছিল তাদের টাস্ক কমপ্লিট হয়েছে কিনা, কাজ কমপ্লিট হয়েছে কিনা, এবং তারা কোনো তাদের মাথায় কোনো চিন্তা ছিল না যে চাইনিজ এমপ্লয়ীদের প্রতিও তাদের অব্লিগেশন আছে, বা সেখানে যা তারা একটা সাবসিডিয়ারি খুলেছে বা বিজনেস খুলেছে, যেমন তাদের কিছু কাজ অবশ্যই করতে হবে যখন একটা অন্য দেশে গেছেন, সেই দেশের গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ যারা আছে তাদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো এটাও একটা দায়িত্ব ছিল। সো এগুলো নিয়ে তারা খুব একটা কনসার্ন ছিল না, দ্য ইউরোপিয়ান হেড অফিস যে। আচ্ছা, থার্ড কি হইলো, আরও দেখা গেল কি যে ইভেনচুয়ালি দ্য লোকাল এমপ্লয়িজ বিকেম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ওয়ার রেডি টু লিভ দ্য কোম্পানি। এবং কি হইলো, এতে করে একটা সময় এমপ্লয়িরা সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেল এবং তারা কি চিন্তা করলো যে না, আমরা কুইট করব, আমরা থাকবো না এই কোম্পানিতে। সো দেখা গেল দ্য রেজাল্ট ওয়াজ কি হইলো, আলটিমেটলি এই ইউরোপিয়ান কোম্পানিকে কি করতে হলো, আলটিমেটলি দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট দ্য ম্যানেজমেন্ট মডেল ওয়াজ চেঞ্জড। ম্যানেজমেন্ট মডেলটাকে তারা আবার চেঞ্জ করলো, অ্যান্ড আ সিঙ্গেল ম্যানেজিং ডিরেক্টর অফ দি সাবসিডিয়ারি ওয়াজ অ্যাকাউন্টেবল ফর অল বিজনেস অ্যাক্টিভিটিস ইন হংকং। এবং তখন তারা কি করলো যে একজন ম্যানেজিং ডিরেক্টর রাখলো 3 জনের জায়গায়। সো এখানে আমাদের লার্নিং পয়েন্ট ইজ যে পাওয়ার ডিস্টেন্স জার্মানিতে হয়তো বা ইকুয়ালিটি তারা বেশি অ্যাকসেপ্ট করে দেখে, পাওয়ার ডিস্টেন্স লো দেখে তারা 3 জন ম্যানেজারকে দিয়ে ওই প্র্যাকটিস চালায়, তারা খুব সাকসেসফুলি বিজনেস করতে পারছে। বাট ইন চায়না ইট ডাজন্ট ওয়ার্ক, দেয়ার কালচার ইজ ডিফারেন্ট। 3 জন ডাইরেক্টরকে দিয়ে এই ওইভাবে স্মুথলি কাজ হচ্ছিল না। আপনার আন্ডারলিং যারা আছে, আপনার সাবঅর্ডিনেট যারা আছে, তারাও বুঝতে পারতেছিল না, দে ওয়ার গেটিং কনফিউজ, দে ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ট্রাইং টু টেল দেম অর হোয়াট কাইন্ড অফ টাস্ক ইউ এক্সপেক্টেড ফ্রম দেম। হ্যাঁ, সো এইসব কারণে পরে ম্যানেজমেন্টকে আবার কি করতে হইলো, পুরো আবার রিস্ট্রাকচার করতে হইলো তাদের ম্যানেজমেন্ট ইয়েটাকে, অর্গানাইজেশনটাকে। ওকে, আচ্ছা, সেকেন্ড ডাইমেনশনটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট তো গেল হচ্ছে পাওয়ার ডিস্টেন্স। আচ্ছা, সেকেন্ড ডাইমেনশনটা কি ইজ আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স। আচ্ছা, এটা বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে দ্য এক্সটেন্ট অফ উইচ দ্য মেম্বার্স অফ আ কালচার ফিল থ্রেটেন্ড বাই আনসার্টেনিটি। কোন এক্সটেন্ট পর্যন্ত একটা সোসাইটি বা একটা কালচারের মেম্বাররা যে কোনো আনসার্টেনিটি যদি দেখে তাহলে থ্রেটেন্ড ফিল করে। বাংলাদেশে আমরা অনেক থ্রেটেন্ড ফিল করি যে কোনো আনসার্টেনিতে, কিছু রিস্ক আসা মানে ও আগে থেকেই রিস্ক নেওয়া যাবে না, এটা আমাদের মেন্টালিটি, ঠিক আছে? সো এখানে এটাই বলতেছে যে কতটুকু এক্সটেন্টে আমরা কতটুকু রিস্ক অ্যাভার্স বা কতটুকু আমরা রিস্ক নিতে পারবো নাকি অ্যাভয়েড করি, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড দেম, যেটা বললাম। আচ্ছা, কালচার্স উইথ স্ট্রং আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স, যাদের এই অ্যাভয়েডেন্সের টেন্ডেন্সিটা অনেক স্ট্রং, হ্যাঁ, আর ক্যারেক্টারাইজড বাই স্ট্রিক্ট বিলিভস অ্যান্ড বিহেভিয়ারাল কোডস। এবং তারা ইউজুয়ালি দেখা যায় যাদের এরকম খুব বেশি রিস্ক অ্যাভার্স হয়, খুব রিস্ক একদম অ্যাভয়েড করতে চায়, এই ধরনের কালচারে দেখা যায় খুব স্ট্রং বিহেভিয়ারাল কোড থাকে, ওইভাবেই তারা চলতে থাকে, তারা খুব একটা চেঞ্জেসে যায় না, বিকজ দ্যাট টু দেম সিমস আনসার্টেন। যে কোনো আনসার্টেনিটিতেই তারা ওটাকে অ্যাভয়েড করবে, তাদের বিলিফ সিস্টেমের এগেনস্টে গেলেই অ্যাভয়েড করবে, তাদের নর্মাল প্র্যাকটিসেসের এগেনস্টে গেলেই অ্যাভয়েড করবে, বিকজ দে ফিল থ্রেটেন্ড উইথ চেঞ্জেস উইথ আনসার্টেনিটি। ওকে, আচ্ছা, এবং কে বললো দে ডু নট টলারেট পিপল অ্যান্ড আইডিয়াস দ্যাট ডেভিয়েট ফ্রম দিস। ওই যেটা বললাম, যে কোনো আইডিয়া যদি সেটা তাদের নর্মাল প্রসেসের থেকে ডিফারেন্ট হয়, নর্মাল ডে টু ডে বিলিফ সিস্টেম অ্যাক্টিভিটিস থেকে চেঞ্জ হয়ে যায়, বা আপনার বিলিফের থেকে যদি ডিফারেন্ট হয় এনি নিউ আইডিয়া, ইউ ফিল থ্রেটেন্ড, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডেভিয়েট ফ্রম ইয়োর নর্মাল প্র্যাকটিস। আপনার নর্মাল প্র্যাকটিস থেকে আপনি ডেভিয়েট করতে চাবেন না। দ্যাট ইজ দ্য প্র্যাকটিস যাদের এই আনসার্টেনি অ্যাভয়েডেন্সের টেন্ডেন্সিটা অনেক বেশি স্ট্রং, মানে যারা বেশি রিস্ক অ্যাভার্স হয়। আচ্ছা, অন দি কন্ট্রারি কালচার্স উইথ উইক আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স, মানে যাদের যেসব কালচারের আনসার্টেনিটি অ্যাভয়েডেন্সের ব্যাপারে উইক বলতে বোঝাচ্ছে যারা রিস্ক নিতে পছন্দ করে, হ্যাঁ, রিস্ক অ্যাভয়েড করে না যারা, ঠিক আছে? দে হ্যাভ হাই টলারেন্স ফর ডেভিয়েশন, তাদের কি বলতেছে, তাদের টলারেন্স লেভেল টু এনি নিউ আইডিয়া ইজ ভেরি হাই, ঠিক আছে?
যে কোনো নর্মাল সোসাইটি একটা নিয়মে চলতেছে একটা নতুন আইডিয়া আসলো, একটা নতুন ভ্যালিউ সিস্টেম আসলো যে না আমরা এইটা থেকে আরো বেটার প্র্যাকটিসেস করতে চাই, হ্যাঁ, দে ডোন্ট গেট স্কেয়ার্ড, দে ডোন্ট ফিল থ্রেটেন্ড, দে অ্যাকসেপ্ট ইট, ঠিক আছে? আচ্ছা, the major difference between countries with different uncertainty avoidance index is the reactions of individual to uncertainties in the future. ওই যেটা বললাম যে আমাদের দেশে আমাদের ধারণাটা কি, আমরা যে কোনো বেসিক্যালি আমাদের দেশে আমরা যদি বলি আমরা কিন্তু আনসার্টেনিটি খুব একটা বেশি পছন্দ করি না। রিস্ক দেখলেই কিন্তু আমরা কিন্তু রিস্ক খুব অ্যাভার্স, we are not risk takers as a nation, as a cultural perspective context এ যদি আমরা দেখি আমরা খুব একটা রিস্ক টেকার্স না। অন দি কন্ট্রারি, আপনি যদি এখন আমাদেরকে আমেরিকান কালচার যদি আপনি ইয়ে করেন, কনসিডার করেন, you will see that they're risk lovers, they're not risk averse, they're risk lovers. তারা রিস্ক নিতে পছন্দ করছে, তারা নর্মাল নতুন আইডিয়াকে অ্যাকসেপ্ট করতেছে, they don't feel threatened, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কেস আমরা দেখি, ওকে, রিলেটিং টু দিস। আচ্ছা, a German firm developed its activities in the electrical industry in the USA for 2 years. একটা জার্মান ফার্ম, একটা ইউরোপিয়ান ফার্ম কি করলো, ইউএসএ তে 2 বছর ধরে একটা ব্যবসা করলো আপনার ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ। এবং এটার যে সিইও, হু ইজ আ ইউরোপিয়ান সিইও, পিটার হ্যানসেন তার নাম, হ্যাঁ, অ্যান্ড হি ইজ ইউরোপিয়ান। He was very happy with their current performance. তাদের যে কারেন্ট পারফরমেন্স ছিল, পিটার হ্যানসেন, he was very happy with it. কিরকম পারফরমেন্স, যেমন দেখেন বলতেছে যে মার্কেট শেয়ার ফর ইম্পর্টেন্ট প্রোডাক্টস হ্যাড ইনক্রিজড সিগনিফিকেন্টলি, মানে তাদের যে ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো ছিল ইলেকট্রিক্যাল সেক্টরে তার মার্কেট শেয়ার অনেক বেড়ে গেছে, এবং অ্যান্ড দ্য প্রগ্রেস ওয়াজ বেটার দ্যান এক্সপেক্টেড, এবং প্রগ্রেসও তাদের এক্সপেকটেশনের থেকেও বেটার হচ্ছিল। সো দ্য সিইও ওয়াজ ভেরি হ্যাপি। ওকে, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হ্যাজ ইনক্রিজ টু, এবং তাদের এমপ্লয়ির সংখ্যাও বেড়ে গেছে, ইনক্লুডিং কোয়াইট আ ফিউ লোকাল আমেরিকান ম্যানেজার্স ইন হাই লেভেল ম্যানেজমেন্ট, এবং বললো যে হাই লেভেল ম্যানেজমেন্টে কিছু আমেরিকান লোকাল এমপ্লয়িজও তারা এমপ্লয় করেছে তাদের ফার্মে, ঠিক আছে? সো তারপরে কি বললো দেখতেছে যে হাই পজিশনে দিয়েছে, which is a situation rather unusual for a subsidiary of a German multinational in its early stage of development. এবং এই প্র্যাকটিসটা ইজ কোয়াইট আনইউজুয়াল ফর এনি ইউরোপিয়ান কোম্পানি, যারা ইউরোপিয়ান এমএনসি যারা বাইরে অন্য কোনো দেশে নতুন ব্যবসা শুরু করছে একদম আর্লি স্টেজে, এরকম হাই লেভেল ম্যানেজমেন্টে লোকাল এমপ্লয়ির সিলেকশন অর রিক্রুটমেন্ট ইজ ভেরি আনইউজুয়াল। But since the company was doing very good, so Peter Hansen, যে আপনাদের ইউরোপিয়ান যেই Peter Hansen is European, the CEO, he also employed some American managers in high level ranking. Okay. So the CEO's goal from the beginning was to avoid an ethnocentric approach to the American activities of his firm and to take a polycentric approach. যেখানে বলতেছে কি দে সাপোর্ট দ্য রিক্রুটমেন্ট অফ লোকাল ম্যানেজার্স, মানে তারা এথনোসেন্ট্রিক না হয়ে যে নিজের দেশের লোকজনকেই খালি রাখবো ওরকম না, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ নিল যে না উই উইল হায়ার লোকাল এমপ্লয়িজ অলসো, এরকম একটা অ্যাপ্রোচ এসে গেল। আচ্ছা, ওয়ান অফ দিস ইউএস লোকাল ম্যানেজার্স ওয়াজ জন মিলার। এরকমই একজন লোকাল ম্যানেজার, যে আমেরিকান লোকাল ম্যানেজার হাই লেভেল র্যাঙ্কে, ওয়াজ জন মিলার। ওকে, সো দ্য মার্কেটিং, সে ছিল কি মার্কেটিং ডিরেক্টর কোম্পানির। আচ্ছা, ডিউরিং দ্য লাস্ট 2 years হি হ্যাজ বিন থরলি প্রিপেয়ার্ড ফর হিজ জব। এই যে 2 বছর ধরে যে ব্যবসাটা এখানে চালাচ্ছে এই এমএনসিটা, এই 2 বছরেই তাকে, এই 2 বছরের মধ্যেই তাকে রিক্রুট করা হয়েছিল জন মিলারকে, এবং এই 2 বছরের মধ্যে তাকে অনেক ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের দেয়া ব্যবস্থা করা হয়েছিল কোম্পানির পক্ষ থেকে, হ্যাঁ, তাকে অনেক ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে তাকে কি বলবো ইমপ্রুভ করা হয়েছে, তাকে রেডি করা হয়েছে এই জবের জন্য। ওকে, দ্য কোম্পানি হ্যাড সেন্ট হিম টু ভেরিয়াস হাই লেভেল ট্রেনিং প্রোগ্রামস at top business schools and has provided him with a long-term career plan.
তাকে বিভিন্ন টপ বিজনেস স্কুলেও পাঠানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে, এবং তাকে একটা লং টার্ম ক্যারিয়ার প্ল্যানের তাকে দেয়া হয়েছে। ওকে, সো উইচ ইনক্লুডেড শর্ট টার্ম ভার্টিক্যাল ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। হয়তো বা ওটাতে ভার্টিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে উপরে র্যাঙ্কে যাওয়ার অ্যাডভান্সমেন্টটা ওয়াজ ভেরি শর্ট টার্ম, বাট তার একটা ক্যারিয়ার প্ল্যানটা, আইডিয়াটা ওয়াজ যে তুমি এরকম এরকম করে গেলে ইয়োর ক্যারিয়ার উইল বি অ্যাট দিস পয়েন্ট, এরকম একটা লং টার্ম প্ল্যান তাকে দেওয়া হয়েছে। আচ্ছা, while Peter Hansen, which was the CEO who wanted to support the development of an American management style, he nevertheless tried to transfer some HR practices which are highly valued in Germany. সে পিটার হ্যানসেন, সে যে যেমন বলতেছিল যে সে চায় আমেরিকান ম্যানেজমেন্ট স্টাইল এখানে ইন্ট্রোডিউস করবে, বাট সে একই সাথে কি করলো, কিছু প্র্যাকটিসেস যেটা জার্মানিতে বা ইউরোপে খুব ভ্যালিউড, সেই ধরনের প্র্যাকটিসেসগুলোও সে আমেরিকান সাবসিডিয়ারিতে আনলো। কিছু প্র্যাকটিসেস, তার সেই ধরনের প্র্যাকটিসের মধ্যে একটা হচ্ছে কি, particularly investing in training and taking a long-term intra-organizational career perspective. ইউরোপে আপনার লং টার্ম ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপরে বেশি এমফেসিস দেওয়া হয়, সেটাকে বেশি ভ্যালিউ দেওয়া হয়, এবং রিগারাস ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দেওয়া হয় ওয়ার্কার্সদেরকে। হ্যাঁ, সো দ্যাট ইজ আ প্র্যাকটিস ইন ইউরোপ। এবং সে এই প্র্যাকটিসটা মনে করলো হয়তো বা আমেরিকান অর্গানাইজেশন যে কালচার আছে বা এমপ্লয়িজ আছে, তারাও হয়তো বা এটাকে ভ্যালু করবে, সো ওই প্র্যাকটিসেসটাও তারা তার আমেরিকান সাবসিডিয়ারিতে আনলো। ওকে, আচ্ছা, while some US firm took this approach, these ideas were not as widely accepted in the US as in Germany. আমেরিকাতে কিছু কিছু ফার্মে হয়তো বা এই প্র্যাকটিস নেওয়া হচ্ছিল, বাট ইট ওয়াজ নট দ্যাট পপুলার ইয়েট। ঠিক আছে, আর তখন পর্যন্ত এত পপুলার হয় নাই। আচ্ছা, however, Peter Hansen assumed that these policies would be valued by the new US employees of the firm and would provide an important incentive for employee retention. এবং তার ধারণা ছিল, সে পিটার মনে করতেছিল যে আমি যদি এই প্র্যাকটিসেসগুলো আনি, হয়তোবা আমার যে ইউএসএর যে এমপ্লয়িজরা আছে তারা এটাকে ভ্যালু করবে, অ্যাকসেপ্ট করবে, এবং ইট উইল ক্রিয়েট ইম্পর্টেন্ট ইনসেন্টিভ ফর এমপ্লয়ি রিটেনশন, মানে আমার এমপ্লয়ি রিটেনশন আরও বেড়ে যাবে। ঠিক আছে, বিকজ এমপ্লয়িজ উইল ভ্যালিউ দিস প্র্যাকটিস। ঠিক আছে, এই কারণে সে এরকম ধারণা করে এই প্র্যাকটিসটা এখানে আনা শুরু, মানে তার ফার্মে প্র্যাকটিস করা শুরু করলো। আচ্ছা, কি হইল একদিন, ওয়ান মর্নিং পিটার হ্যানসেন ওয়াজ শকড টু লার্ন দ্যাট জন মিলার ওয়াজ অ্যাবাউট টু কুইট হিজ জব। হঠাৎ করে একদিন সে সকালে দেখলো কি পিটার হ্যানসেন বলছে সে তার জব কুইট করতে চায়, অ্যান্ড হি ওয়াজ শকড, হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা, এ কম্পিটিটর হ্যাড অফার্ড জন আ চ্যালেঞ্জিং পজিশন। একটা কম্পিটিটর ফার্ম জন মিলারকে একটা নতুন একটা চ্যালেঞ্জিং পজিশন দিল। লাইক this is something that will be very challenging for you as a person or as in your career also. In large part because he had systematically built up his knowledge and experience base. অবশ্যই করেছে, যেহেতু জন মিলারের সিস্টেম্যাটিক্যালি ডেভেলপমেন্ট অনেক ভালো হয়েছে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট তো সে পাইছে, সাপোর্টেড বাই হিজ জার্মান এমপ্লয়ার যারা ইয়ে করছিল। এই কারণে একটা কম্পিটিটর কি করলো, পিটার যে আপনার জনকে একটা চ্যালেঞ্জিং পজিশন দিল। ঠিক আছে, আচ্ছা, হাউ ক্যান ইউ ইন্টারপ্রেট পিটার হ্যানসেন সারপ্রাইজ ফ্রম আ কালচারাল পয়েন্ট অফ ভিউ? কালচারাল পয়েন্ট অফ ভিউ এখানে বলেন তো তাহলে কি কি জিনিসটা হলো? বেসিক্যালি লাস্ট লাইনেই আপনি বুঝতে পারতেছেন, চ্যালেঞ্জিং, একটা চ্যালেঞ্জিং পজিশন দিছে। ঠিক আছে, সো আপনার আমি যেটা একটু আগেও বললাম যে কালচার, যেমন ধরেন বাংলাদেশের আমাদের কালচার, উই ডোন্ট লাইক টু মাচ চ্যালেঞ্জেস, দ্যাট ইজ রিস্কি ফর আস, সো উই ট্রাই টু অ্যাভয়েড দোজ। বাট আমেরিকান কালচারে দেখা যায় যে কি they love challenges, they want to take the challenges, they want to take the risk. They're not afraid of it, they're not threatened by it, rather they think যে না এটা will be helpful for your development, পার্সোনাল হোক আর ক্যারিয়ার হোক, যেটাই হোক। সো এই কারণে দেখা গেল যে কি একটা মানে কালচারের আপনি যদি একটা দেশের আপনি স্পেশালি যেহেতু এইচআরএম ডিলস উইথ পিপল, রাইট,
হিউম্যান রিসোর্স মানে কি, আপনি ইউ আর ডিলিং উইথ পিপল, টু আন্ডারস্ট্যান্ড পিপল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কালচার অলসো, তাদের কনভিকশন কি, তাদের পারসেপশন কি, তাদের ভ্যালিউ কি, তাদের বিলিফ সিস্টেম কি। সো আপনি যদি হুট করে খুব অপোজিট মানে ফ্লিপ করেন, একদম অপোজিট সাইডে যদি চলে যান, হ্যাঁ, ফর এক্সাম্পল এখন আপনি ধরেন সৌদি আরবিয়াতে গেলেন, দিস ইজ ভেরি আপনার স্ট্রিক্ট মুসলিম প্র্যাকটিসেস অ্যান্ড সব কিছু চলে, তো এখন হুট করে যদি ওখানে আপনি ইউরোপিয়ান প্র্যাকটিসেস আনা শুরু করেন দ্যাট ডাজন্ট গো উইথ দেয়ার কালচার, অবভিয়াসলি পিপল উইল কি করবে, রিজেক্ট করবে ওটাকে, ওটাকে চ্যালেঞ্জ করবে, ওটাকে রিজেক্ট করবে, ওটাকে অ্যাকসেপ্ট করবে না, রাইট, তাদের ভ্যালুর সাথে যাবে না। সো এই কারণে যখনই ওয়েন এভার ইউ ডিলিং উইথ পিপল, ইটস মানে ওই মানুষটাকে বুঝতে হলে অবশ্যই তার ভ্যালুটাকে আপনার বুঝতে হবে, তার বিলিফ সিস্টেমটাকে আপনার বুঝতে হবে। আপনি যতক্ষণ ওটা না বুঝবেন, আপনি কিন্তু একটা প্রপার আপনার অর্গানাইজেশনে যদি একটা প্রপার এইচআর কালচার ক্রিয়েট করতে চান, প্র্যাকটিসেস ক্রিয়েট করতে চান, একটা কর্পোরেট কালচার ক্রিয়েট করতে চান, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দোজ। হ্যাঁ, ইভেন ইন্ডিয়ান বাংলাদেশের কালচারও সেম না, ওখানেও অনেক ডিফারেন্সেস আছে, দো উই আর নেইবার্স, হ্যাঁ, দো উই হ্যাভ বিন টুগেদার অ্যাট ওয়ান পয়েন্ট ইন দ্য হিস্ট্রি, বাট দেয়ার আর ডিফারেন্সেস। সো এই জন্য কালচারের ব্যাপারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা দেখব যে এর পরেও স্পেশালি ইন IHRM পরবর্তী চ্যাপ্টারগুলোতেও আমরা যখন যাব তখন দেখব যে হাউ ইজ দিস কালচারাল ডিফারেন্সেস মেকিং আ হিউজ ইম্প্যাক্ট ইন অল দ্য আদার অ্যাসপেক্টস ইন ইয়োর HRM প্র্যাকটিসেস। ওকে, আচ্ছা, থার্ড ডাইমেনশন পড়ি আমি, আর 10 মিনিট আপনাদের ক্লাস আছে, এখানে একটু দেরি হয়ে গেছে, সো আমার আরেকটা ক্লাস আছে এরপরে, সো আই হ্যাভ টু রান। ফেমিনিটি ভার্সেস ম্যাসকিউলিনিটি, ঠিক আছে, এটা আরেকটা থার্ড ডাইমেনশন। এখানে কি বলতেছে, ইট ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট ভ্যালিউজ ক্যান বি ডিস্টিংগুইশড অ্যাজ মোর ম্যাসকিউলিন অর ফেমিনিন। মানে বেসিক কথা হচ্ছে, আমাদের সোসাইটিতে কিছু রোল আমরা এক্সপেক্ট করি না যে মেয়েদের রোল এরকম হবে এবং ছেলেদের কাছে আমি এরকম রোল এক্সপেক্ট করতেছি, বেসিক্যালি দ্যাট ইজ দ্যাট ম্যাসকিউলিনিটি ভার্সেস ফেমিনিটি, এবং প্রত্যেক সোসাইটিতেই এটা থাকে, ডিফার করে, বিভিন্ন কালচারের এক্সপেকটেশন ডিফারেন্ট থাকে। আমাদের এক্সপেকটেশন ফ্রম আ মেল অ্যান্ড আ ফিমেল ইজ ডিফারেন্ট, একটা ইউরোপিয়ান কালচারের এক্সপেকটেশন ফ্রম আ মেল অ্যান্ড আ ফিমেল ইজ ডিফারেন্ট। হ্যাঁ, সো এখানে এই জিনিসটাই বোঝাচ্ছে, বলতেছে কি যে ম্যাসকিউলিন ওরিয়েন্টেশন ক্যান বি কি, যেরকম বলতে পারেন ফাইন্যান্সিয়াল সাকসেস, হিরোইজম, এই ধরনের জিনিসগুলোকে আমরা একটু ম্যাসকিউলিন অ্যাসপেক্ট বলতে পারি। ফেমিনিন ওরিয়েন্টেশন কি বলতেছে, লাইফ কোয়ালিটি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, হ্যাঁ, দিজ আর মোর ফেমিনিন। হ্যাঁ, আচ্ছা, হাউএভার দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য টু অ্যাপ্রোচ is the form of social roles attributed to gender by the relevant, আছে যেটা আমি বললাম যে সোসাইটি কি রোল আপনার কাছ থেকে এক্সপেক্ট করতেছে অ্যাজ আ মেল অ্যান্ড অ্যাজ আ ফিমেল, এটা হচ্ছে সেটাই। আচ্ছা, এবং এই ক্ষেত্রে দেখা যায় কি যে এই ফেমিনিটি অ্যান্ড ম্যাসকুলিনিটির ক্ষেত্রে গিয়ে আমরা এটা আই থিঙ্ক সব কালচারেই আমরা দেখে থাকি, নট ইন জাস্ট ইন বাংলাদেশ বাট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যে এখন যেমন মেয়েরা অনেক প্রগ্রেস করতেছে ইন দেয়ার ক্যারিয়ার, আপনি যদি চিন্তা করে দেখেন উইমেন আর প্রগ্রেসিং আ লট, বাট দ্যাট ওয়াজ নট দ্য সিচুয়েশন। আপনি যদি 30 বছর আগেও যান, 40 বছর আগেও যান, দ্যাট ওয়াজ নট দ্য সেম সিচুয়েশন। হ্যাঁ, তো এখন আমরা অনেক প্রগ্রেস করতেছি, সোসাইটিতে মেয়েদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্রতি চিন্তা ভাবনা অনেকেরই চেঞ্জ হচ্ছে, নট এন্টায়ারলি, অনেকে সবার চেঞ্জ হয় নাই, বাট অনেকটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ফর এক্সাম্পল আগেকার দিনে আমাদের দেশে হয়তো বা বলতো, ও আচ্ছা বিয়ে হয়েছে কেন এখন চাকরি করবা। সো এখন কিন্তু অনেক শিফট হয়েছে, এই মেন্টালিটি থেকে অনেক শিফট হয়েছে। হ্যাঁ, সো একটা ম্যানেজার, একটা মেয়ে আছে, তার জায়গায় তার কম্পিটিটর একটা ছেলে আছে, পিপল অবভিয়াসলি মোস্ট অফ দ্য কর্পোরেশনসে দেখা যায় দে প্রেফার দ্য মেল টু টেক দ্য হায়ার র্যাঙ্ক রাদার দ্যান দ্য উইমেন, ইভেন ইফ শি ইজ ভেরি কোয়ালিফাইড। সো এরকম প্র্যাকটিসেস অনেক আছে, এখনও আছে, বাট উই আর সিইং চেঞ্জেস, এখন অনেক চেঞ্জেস আসতেছে। যেমন বিভিন্ন জায়গায় পেমেন্টের ইকুয়ালিটি,
there is a huge difference between মানে বা discrimination আমি বলবো in payment. Not same পজিশনে অনেক জায়গায় দেখা যাবে, ইটস নট ইন অনলি ইন বাংলাদেশ, ইভেন ইন ইউরোপ, ইভেন ইন আমেরিকা দেখা যায় যে একটা মেয়ে এমপ্লয়িকে যতটা পে করা হচ্ছে সেম কাজের জন্য একটা মেল এমপ্লয়িকে তার ডাবল পে করা হচ্ছে। এরকম অনেক সেক্টর আছে যেখানে এটা এখনো হচ্ছে ইন দিস 21st সেঞ্চুরি। বাট মানুষ প্রোটেস্ট করতেছে, মুভমেন্ট আসতেছে, মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে এবং হোপফুলি ফিউচারে এইটাও চেঞ্জ হবে। দেয়ার উইল বি মোর ইকুয়ালিটি অর মোর ব্যালেন্স, যেটা বলবো দেয়ার উইল বি মোর ব্যালেন্স। ঠিক আছে, ওকে। আজকে আমি আচ্ছা 5 মিনিটস জাস্ট এই ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড কালেকটিভিজমটা একটু পড়াই দিয়ে যাই, তারপরে ক্লাসে আমি বাকিগুলো আবার পড়াবো। আচ্ছা, এইটা বেসিক্যালি ওয়ার্ডটা শুনেই তো বুঝতেছেন একদম স্বার্থ কেন্দ্রিক, মানে একদম পার্সন যে খুব একজন পার্সনকে খুব মানে সেলফ সেন্ট্রিক একটা হইতে পারে, আর কালেকটিভিজম বলতে যে সমষ্টিগত যেটা হয় ওরকম বুঝাইতে। তো এক একটা কালচারের কিন্তু দেখবেন যে কিছু কিছু কালচারে আছে যে আমরা ফ্যামিলি নিয়ে একটা কালেকটিভিজম থাকে, একটা মেন্টালিটি ওরকম থাকে, বা গ্রুপ ওয়ার্ককে বেশি আমরা ইম্পর্টেন্স দিয়ে থাকি। হ্যাঁ, সো বেসিক্যালি ওই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করতেছি। তো এখানে কি বলছে, ইট ডিসক্রাইবস দ্য এক্সটেন্ট টু উইচ ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ অ্যান্ড কেয়ারিং ফর ওয়ানসেলফ and the nearest relatives is preferred by a society as opposed, for the example, public assistance or the concept of extended family. মানে আসল কথা, আপনি ইন্ডিভিজুয়ালকে নিয়ে বেশি ব্যস্ত থাকেন সেলফ সেন্ট্রিক, নাকি আপনি সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করেন, সবাইকে ইনক্লুড করতে পছন্দ করেন। হ্যাঁ, সো ওই কনসেপ্টটা নিয়ে এখানে কথা বলতেছে। আচ্ছা, in individualistic culture each person is primarily responsible for himself. বেশ আসল কথা, ইন্ডিভিজুয়ালিস্টিক যদি হন আপনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকবেন, নিজের রেসপন্সিবিলিটি নিজেরই। ওকে, অন দি কন্ট্রারি মোর কালেকটিভ কালচার যারা, দে হ্যাভ ক্লোজার অ্যান্ড মোর ক্লিয়ারলি ডিফাইন্ড সিস্টেম অফ রিলেশনশিপ, এবং তারা অনেক বেশি ক্লোজ হয় তাদের রিলেশনশিপটা, এবং তাদের রিলেশনশিপটাও মোর ডিফাইন্ড থাকে। হ্যাঁ, দিস অ্যাপ্লাইজ বোথ টু এক্সটেন্ডেড ফ্যামিলিজ অ্যান্ড কোম্পানিজ, এবং তারা বলতেছে কি এই মেন্টালিটি যাদের থাকে তারা এটা তাদের যেমন পার্সোনাল লাইফেও অ্যাপ্লাই করে, প্রফেশনাল লাইফেও অ্যাপ্লাই করে থাকে। ওকে, with regard to professional life in collective company the relationship between the superior and the employees is more informal. আচ্ছা, যেসব সোসাইটিতে আপনার কালেকটিভিজমটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, দেখা যায় যে ওইখানে আপনার এমপ্লয়ীদের মধ্যে রিলেশনশিপটা অনেকটা ইনফর্মাল হয়। এবং বলতেছে যে রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্রগ্রেশন ইজ অফেন উইদিন দিস সো কল্ড ইন গ্রুপ, এবং এই ইন গ্রুপের ভিতরেই দেখা যায় যে রিক্রুটমেন্ট সিলেকশন এগুলো হচ্ছে। একে বলতেছে আর ওকে দেখো এ ভালো, এরকম করে না, বলে থাকে। সো এই ইন গ্রুপের মধ্যে হয়ে থাকে। ম্যানেজমেন্ট মিনস ম্যানেজমেন্ট অফ গ্রুপস অ্যান্ড রিওয়ার্ড সিস্টেমস আর গ্রুপ ওরিয়েন্টেড। ম্যানেজমেন্টও বলতে চাচ্ছে যে গ্রুপ ম্যানেজমেন্টের উপরে এমফেসিস দেওয়া হচ্ছে, রিওয়ার্ডও যখন দেওয়া হচ্ছে গ্রুপ ওরিয়েন্টেড ওয়ার্ককে বেশি রিওয়ার্ড দেওয়া হচ্ছে, ওটার উপর বেশি এমফেসিস দেওয়া হচ্ছে। On the contrary, individualistic companies focus on individual aspect when structuring their reward system. বিপরীতে কি দেখা যাচ্ছে, যারা ইন্ডিভিজুয়ালিস্টিক তাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাচিভমেন্টের উপরে রিওয়ার্ড দেওয়া হবে। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সুপিরিয়র অ্যান্ড দ্য এমপ্লয়িজ ইউজুয়ালি অন আ নিউট্রাল অ্যান্ড ইমপার্সোনাল ফাউন্ডেশন। বলতেছে তখন আপনার সুপিরিয়রের সাথে, যেখানে আপনার সেলফ সেন্ট্রিক ইন্ডিভিজুয়ালিস্টিক যারা, সেখানে রিলেশনশিপ আপনার এমপ্লয় বা সুপিরিয়রের সাথে মোর নিউট্রাল থাকে। ঠিক আছে, সো এটার একটা কেস যদি আমরা দেখি, সো কেসটা যদি দেখি এখানে যেমন একটা, দিস ইজ জাস্ট অ্যান কেস অ্যাবাউট আ কেনিয়ার একটা গভর্নমেন্ট এজেন্সির সাথে একটা কোম্পানির, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে হাউ কালচার ক্যান এফেক্ট ইউর অর্গানাইজেশনাল বিহেভিয়ার। হ্যাঁ, আচ্ছা, একটা বলতেছে কি, ফর আ লং টাইম আওয়ার বিল্ডিং কোম্পানি হ্যাজ ফিনিশড অ্যান ইম্পর্টেন্ট প্রজেক্ট কনসার্নিং আ মেজর নিউ রাউট ইন কেনিয়া। একটা বিল্ডিং কোম্পানি এরা, হ্যাঁ,
রাস্তা বানায়, ব্রিজ বানায়, যেটাই হোক। তো তাদের একটা কেনিয়াতে তারা একটা প্রজেক্ট করছিল, একটা রাস্তা বানাইছিল, হ্যাঁ, এবং সেটা শেষও করছে, কিন্তু সেখানে পুরো পেমেন্ট তারা পায় নাই, ঠিক আছে। হাউএভার নট অল দ্য মানি হ্যাড বিন পেইড বাই আওয়ার কাস্টমার। কেনিয়ার গভর্নমেন্টের জন্য তারা এই কাজটা করছে, কিন্তু এখনো পুরো টাকাটা তারা পায় নাই। আচ্ছা, দেয়ারফর দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দি কেনিয়ান সাবসিডিয়ারি, ওই বিল্ডিং কোম্পানির যে কেনিয়ার যে সাবসিডিয়ারি কোম্পানি ওদের, ওইখানকার যে ম্যানেজিং ডিরেক্টর, সে কি করলো, একটা মিটিং অর্গানাইজ করলো উইথ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দি রেসপেক্টিভ কেনিয়ান গভর্নমেন্ট এজেন্সি। একটা মিটিং অর্গানাইজেশন করলো ওই যে রেসপেক্টিভ কেনিয়ান গভর্নমেন্ট এজেন্সির যে লোকের সাথে মিটিং করতে হবে, তার সাথে একটা মিটিং ফিক্স করলো যে আমার তো টাকা এখন আমি পুরো পাই নাই। আচ্ছা, দ্য মিটিং ওয়াজ স্কেডিউলড ফর দি নেক্সট ফ্রাইডে অ্যাট 10 AM। করলো শুক্রবার সকাল 10টায়। আচ্ছা, দ্য মিটিং স্টার্টেড অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ ওয়াজ ভেরি পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি। সে খুব পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি ছিল, যে এজেন্সি সরকারি লোকটা ছিল। হাউএভার অ্যাট দ্য সেম টাইম হি অলসো সিম টু বি কোয়াইট নার্ভাস। কেন? এভরি ফিউ মিনিটস হি রিসিভড আ টেলিফোন কল অর হ্যাড টু ইনিশিয়েট আ টেলিফোন কল হিমসেলফ। কি হলো, দেখা গেল মিটিং করতে গেছে, সে খুব পোলাইট, সে খুব ফ্রেন্ডলি, কিন্তু সে একটু জিটারি ছিল, একটু নার্ভাস ছিল, বা নট ভেরি অ্যাটেন্টিভ, আমি বলবো খুব অ্যাটেনশনও সে দিতে পারছিল না। তার কিছুক্ষণ পরপর তারা একটা হয়তো বা কল আসতেছিল, অথবা তাকে কিছুক্ষণ পরপর উঠে গিয়ে একটা কল করতে হচ্ছিল। কি হলো, অল ফোন ডিসকাশনস ওয়ার ক্যারিড আউট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজে সে কথা বলতেছে এবং ফোনে কথা বলতেছে। অ্যান্ড ডিসপাইট দ্য ইন্টারাপশনস, কি হইলো, আই ট্রাই টু এক্সপ্লেইন দ্য রিজন ফর মাই ভিজিট। আমার যে সিইও যে গেল সাবসিডিয়ারির, হ্যাঁ, সে কি করলো, যে বললো যে এত ইন্টারাপশনের সত্ত্বেও আমি চেষ্টা করছি আমি কেন এই মিটিংয়ে আসছি সেটা কনভে করার। সেটা হচ্ছে কি, আমার আউটস্ট্যান্ডিং যেই ব্যালেন্সটা আছে। আচ্ছা, অফকোর্স দ্য গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাপোলোজাইজড ফর এভরি ইন্টারাপশন। ঠিক, মানে এই যে পুরো মিটিংয়ে যে বারবার ইন্টারাপশন হচ্ছিল, সে অবশ্যই সে অ্যাপোলজি দিয়েছে যে আই এম সরি, আমি বারবার মিটিংটা থামাচ্ছি, ফোন করতেছি, হ্যাঁ। So however, after 15 minutes we were both extremely tense because the conversation did not advance at all. এবং 15 মিনিট হয়ে গেছে মিটিংয়ের, কোনো মানে অগ্রগতিই হয় নাই মিটিংয়ে। আচ্ছা, eventually I said I was sorry that my counterpart had so much to do and asked for another meeting the next Tuesday. So কি করলো, সিইও যে গেল, ম্যানেজিং আপনার সাবসিডিয়ারি, ধরেন আপনারই সাবসিডিয়ারি, সেটার যে ম্যানেজিং ডিরেক্টর, সে কি করলো, যেহেতু সে কেনিয়ার কালচারের সাথে সে ইউজ টু, বা সে হয়তো বা সে লোকালি হইতে পারে, সো কি করলো, সে বুঝলো যে দিস ইজ আ ফ্যামিলি টাইম হইতে পারে, বা অন্য কোনো কিছু হইতে পারে, কালচার ইজ ডিফারেন্ট, হ্যাঁ। যেমন মেক্সিকোতে কেউ যদি আধা ঘন্টা লেটও আসে, আপনি তার সাথে ঝগড়া করতে পারবেন না, দ্যাট ইজ দ্য নর্ম, হ্যাঁ। সো কী করলো, সে বুঝলো এবং সে বুদ্ধি খাটায় কি বললো, আচ্ছা ঠিক আছে, আই এম ভেরি সরি, তোমার অনেক হয়তো বা কাজ আছে, তুমি একটা কাজ করো, আমার সাথে একটু রিস্কেডিউল করো ইয়েটা। Instantly the government representative was very relaxed again and happily confirmed the new meeting. এবং সে খুব খুশি বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি নেক্সট টিউসডেতে আসো। Now he could finally concentrate on the preparation and organization of his big family meeting this weekend, which is typical for large Kenyan families. মানে এই ধরনের টিপিক্যাল একটা প্র্যাকটিসই হচ্ছে কেনিয়াতে, এরকম উইকেন্ডে তাদের লার্জ ফ্যামিলি গ্যাদারিং হবে। সো that was the wrong decision was the Friday meeting. হ্যাঁ, বাট সে সেখানে কি করলো, সে বিরক্ত না হইতে তো পারতো, সে দুইটা কথা শোনাই দিতে পারতো না যে দিস ইজ ভেরি হাইলি আনপ্রফেশনাল, একটা মিটিংয়ে আসছো তুমি, কেন এরকম করতেছো, এরকম দুইটা কথা কিন্তু চাইলেই শোনাই দিতে পারতো, রাইট। স্পেশালি আমেরিকান হলে তো ঠিকই শোনাই দিতে পারতো, দে আর ভেরি অ্যাগ্রেসিভ আই থিঙ্ক, হ্যাঁ। সো ওরা কিন্তু কি করলো, সে কিন্তু কথা শোনাইলো না, বিকজ হি আন্ডারস্ট্যান্ডস দ্য কালচার অফ কেনিয়া, হ্যাঁ। সো এবং তারও কিছু দায়িত্ব আছে, এই এজেন্সির সাথে তো তার ক্লায়েন্ট, তাদের সাথে তো সম্পর্ক তাকে রাখতে হবে, এবং তাদের কালচারটা, এই ফ্যামিলি গ্যাদারিং যে তাদের জন্য কত ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাদের নর্মাল ইসের থেকেও, সেটাও সে বুঝতে পারলো। সেজন্য সে কী করলো, সে খুব ট্যাক্টফুলি সেটার অ্যান্সার করলো এবং সে আরেকটা মিটিং নিল, হ্যাঁ। ইনস্টেড অফ বিং অ্যাগ্রেসিভ অর সেইং যে না তুমি আনপ্রফেশনাল, তুমি এরকম কেন করতেছো, দুইটা কথা শোনাই দিল, হ্যাঁ। সো রাদার দেন ডুইং দ্যাট, সে খুব সুন্দরভাবে জিনিসটাকে ম্যানেজ করলো।
সো এই জিনিসগুলো ইজ এক্সপেক্টেড ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কালচার। যেটা বললাম বাংলাদেশেও খুব টাইমের খুব একটা কোনো ভ্যালু দেওয়া হয় না। উই এক্সপেক্ট যে 10টার মিটিং মানে 10:30টায় এসে আসবে বা 11টার সময় আসবে, দিস ইজ দ্য নর্ম আর কি। হ্যাঁ, এরকম মেক্সিকান নিয়ে তো ধরেন আপনি গেলেন আপনার সাবসিডিয়ারিসে, দিস ইজ দ্য নর্ম। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ম্যানেজ, ওই কালচারের মধ্যে থেকে আপনাকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, ধরেন আপনি একটা সিইও হয়ে ধরেন আপনি মেক্সিকোতে গেলেন, ঠিক আছে, বাংলাদেশ থেকে আপনি মেক্সিকোতে গেলেন, ইউ ক্যানট এক্সপেক্ট যে আপনার জন্য হোল কালচার চেঞ্জ হয়ে যাবে। You cannot expect that. Rather, you have to adopt yourself with a new culture. ওই যে আমরা বলি না, while in Rome, follow the Romans. হ্যাঁ, so obviously কিছু ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসেস থাকে যেটা আমরা ফলো করার চেষ্টা করি একটা অর্গানাইজেশনে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচার। হ্যাঁ, আপনার জন্য সবাই চেঞ্জ হয়ে যাবে না, আপনাকে অ্যাডপ্ট করতে হবে কালচারের সাথে। অ্যান্ড দ্যাট আমি বলবো যে শুধু IHRM-এও না, আপনি নর্মালি যদি ডোমেস্টিক কালচারেও দেখেন, আপনি একটা যখন নতুন কোম্পানিতে যান, আগে একটা কোম্পানিতে ছিলেন আর একটা নতুন কোম্পানিতে যাচ্ছেন, আপনি কিন্তু দেখবেন দের ইজ এ ডিফারেন্স, একটা কর্পোরেট কালচারাল ডিফারেন্স কিন্তু থাকেই। সো হোয়াট ডু উই অ্যাডপ্ট, ওই নতুন কালচারের সাথে কিন্তু আমরা একটু অ্যাডপ্ট করি, রাইট? যেমন নর্মালি ধরেন কিছু কোম্পানিতে আপনার সুপিরিয়রকে আপনাকে স্যার বলে ডাকতে হবে, কিছু কোম্পানিতে আছে যেখানে এই স্যার কালচারটাই নাই, ভাই আপু এই ধরনের, আপা আপু ভাই এই ধরনের কালচার। হ্যাঁ, সো দের ইজ এ ডিফারেন্স। কিন্তু আপনার ডোমেস্টিকেও যদি আপনি দেখেন ছোট ছোট জিনিসগুলো আপনি যদি লক্ষ্য করেন, দের ইজ এ ডিফারেন্স। সো এই যে এটা একটা কর্পোরেট কালচারাল ডিফারেন্স, এরকম আপনি যখন আরেকটা কান্ট্রিতে যাবেন, ডিফারেন্সেস উইল বি ইভেন হায়ার। আমি যখন লন্ডনে যাই, আমি লন্ডন দূতাবাসে ছিলাম 4 বছর, তো রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, আমাকে মেট্রো রেলে যেতে হবে, রাস্তায় দেখি ওরা হাতে বই পড়তেছে, খাচ্ছে, বানানা খাচ্ছে, আর ওই বানানা নিয়াটা পকেটে ঢুকায় রাখতেছে, পকেটে রাখতেছে। হ্যাঁ, অনেক দামি কোট। তা আমি যাচ্ছি, শেষে দেখি আমাকে তো এরকম ভাবে ইউজ হইতে হলো। বাংলাদেশ হলে আমরা কি করতাম, নিয়ে ঠাস করে রাস্তায় ফেলে দিতাম। আমি চিন্তা করলাম আমি খেয়ে কি করে রাস্তায় ফেলে দিই। হ্যাঁ, আমাকে দেখা গেল আমার এই 10,000 টাকা কোটের চিন্তা আমি বাদ দিয়ে আমি ঠিকই পকেটে ঢুকাচ্ছি, হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলতেছেন। সো এই যে কালচারে অভ্যস্ত হয়ে গেল, এটা আমাদের সবারই, আমরা সেম বাঙালি। আমি আজকে এখানে যাওয়ার সময় চকলেটের প্যাকেটের খোসাটা রাস্তায় ফেলে দিব, কিন্তু যেই আমি বাইরে যাচ্ছি আমরা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ওখানে ফেলতেছি না, কারণ আমি জানি আমি ফেলা মাত্র ওই যে ওখানে পুলিশটা দাঁড়ায় আছে না, আসবে আমাকে ফাইন করবে। বা এত সুন্দর পরিষ্কার রাস্তা কেউ করতেছে না, আপনার নিজেরও খারাপ লাগবে, কিন্তু করতে কেউ করতেছে না, আমি এটা করব। হ্যাঁ, ওখানে দেখা যাবে পুলিশ আসার আগে পাশে যে মানুষটা আছে সেই আপনাকে এসে আগে বকা দিবে, এই তুমি কেন রাস্তায় ফেললা, কেন তুমি এটা নোংরা করলা, রাইট? যখন আমি ফেলতেছি তখন পাশে থেকে কেউ বলে যে ভাই এটা করেন না, প্লিজ, হ্যাঁ, আপনি এটা উঠান, তাহলে কিন্তু সে আর মনে হয় যে ফেলা শুরু করে। এই প্র্যাকটিস আমাদের দেশে নাই, কিন্তু বাইরে কিন্তু আছে। ওরা কিন্তু পাশে একজনকে কিছু একটা অন্যায় কিছু হচ্ছে বা ভুল কেউ কিছু একটা করছে, তারা কিন্তু প্রতিবাদ করে বা সেটা নিয়ে তাদের ভয়েস রেইজ করে, হ্যাঁ, দে স্পিক আউট। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদের কালচারে নাই। সো এই কালচারের এই ইম্প্যাক্টগুলাই উইল ইম্প্যাক্ট ইউর অর্গানাইজেশনাল কালচার অলসো। আপনার অর্গানাইজেশনের মানুষরা কিভাবে নিজেদেরকে কন্ডাক্ট করবে, ইয়োর ন্যাশনাল কালচার উইল অলসো ইম্প্যাক্ট ইয়োর অর্গানাইজেশনাল কালচার। বিভিন্ন হায়ার অর্গানাইজেশন যেগুলো আছে তাদের কালচার এবং আরেকটা ডিফারেন্ট অর্গানাইজেশন কালচার, এটার ভিতরে কিন্তু পার্থক্য। হ্যাঁ, যেমন একটা ডোমেস্টিক কোম্পানি আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি ব্যাংকে যাও, ডিফারেন্ট, they will not give you any opportunity, প্রাইভেট ব্যাংকে যাও যখন তারা আপনাকে সুন্দরভাবে রিসেপশন করবে, সুন্দর করবে, পুরো সার্ভিসও ডিফারেন্ট, কালচারও ডিফারেন্ট, হ্যাঁ, সব কিছুই ডিফারেন্ট। সো এই কারণে আন্ডারস্ট্যান্ডিং কালচার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যখন IHRM পড়তে যাচ্ছি। এই লেকচারে আমার কাছে যেমন আসলে কালচারের উপরে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, বিকজ হ্যাঁ, আপনি যখনই ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স প্র্যাকটিসেস করতে যাবেন, অবভিয়াসলি ইউ আর গোয়িং গ্লোবাল,
You're not stuck in your own country. You're going global. You have to have a global mindset. ঠিক আছে, গ্লোবাল মাইন্ডসেট থাকতে হবে, আপনাকে ওপেন হইতে হবে। ইউ হ্যাভ টু বি ইউনিভার্সাল, ইউ হ্যাভ টু বি অ্যাকসেপ্টিং। এবং লোকাল কোন দেশে আপনার ওই যেই দেশের সাবসিডিয়ারি আছে ওই দেশের ওই লোকাল রেগুলেশনসগুলো কি, ওই দেশের কালচারটা কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দোজ। এর মধ্যেই সবকিছুই আছে আমার শেখা। হ্যাঁ হ্যাঁ আমার কোম্পানির জন্য আমার অর্গানাইজেশন হ্যাঁ, থেকেই এখান থেকে আপনার এটা জাস্ট এন সিম্পল এক্সাম্পল, ছোটোখাটো এক্সাম্পল, বাট অনেক সময় এই ছোটোখাটো জিনিসগুলাই উইল ক্রিয়েট আ বিগ ইম্প্যাক্ট। হ্যাঁ, কারণ আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন বাইরে যাচ্ছেন, দেশে যাচ্ছেন, ধরেন আপনি একটা সাবসিডিয়ারি খুলছেন যেই দেশে, সেই দেশের একটা ব্যাংকের সাথে বলেন, গভর্নমেন্ট এজেন্সির যে লোক আছে বিভিন্ন, তাদের সাথে কিন্তু আপনার একটা সুসম্পর্ক বজায় রাখতে হয়। তো তাদের সাথে সম্পর্ক বজাইতে হলে তাকে তো আমার বুঝতে হবে, তাকে বুঝতে হলে তার কালচার এবং মাইন্ডসেট আমাকে বুঝতে হবে। হ্যাঁ, যে 1 ঘন্টা লেট করা ইজ নট এ বিগ ডিল, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাকসেপ্টেবল টুয়ার্ড ইট। না, হ্যাঁ, সো এটাই তাহলে আজকে এই পর্যন্তই। আমার আরেকটা ক্লাস আছে, না হলে আমি শেষ করে দিতাম। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। হোপফুলি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের, বুঝতে পারছেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস? হ্যাঁ, কোয়েশ্চেন নাই, সব বুঝতে পারছেন?